বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা। এবার প্রথম থেকেই মসজিদ নিয়ে তারা কিন্তু বেশ কিছু হতাশা সৃষ্টি করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মসজিদের মাইক চালানো যাবে না, মাইক বন্ধ করে রাখতে হবে, এরকম নির্দেশ আসছে। কি বলবেন? ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আসলে এই সরকার একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে নানা রকম বিধি ব্যবস্থা তারা সামনে আনার চেষ্টা করছে এবং মানুষকে একটা সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক মেরুকরণের খেলায় তারা মত্ত হয়ে উঠেছে। কারণ তারা নির্বাচনে আগে অনেক লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল 450 টাকায় গ্যাস দেবে। তারা বলেছিলেন রাজ্য সরকার নাকি 30-32 টাকা পেট্রোল ডিজেলের শেষ নেয়, তারা শেষটা তুলে নেবে, ফলে পেট্রোল ডিজেলের দাম 30-32 টাকা কমে যাবে। তারা বলেছিল জিনিসপত্রের দাম সব কমে যাবে। তারা মানে অনেক কিছু প্রতিশ্রুতি দিল। অন্নপূর্ণা যোজনার টাকা একেবারে 1 জুন থেকে 3000 টাকা করে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সবার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু বাস্তবে এসে দেখলো যে তাদের পক্ষে সেই সমস্ত বাস্তবায়ন করা সম্ভব নয় এবং মানুষ আজকে একেবারে 3 মাসের মধ্যেই পথে নেমে পড়েছে। তারা প্রতিবাদ করেছে। গ্রামের সাধারণ খেটে খাওয়া গরিব ক্ষুদ্র মহিলারা পর্যন্ত তারা আজকে প্রতিবাদ করছে। আজকের আমাদের অন্নপূর্ণা যোজনার টাকা কোথায় আমাদের অ্যাকাউন্টে, কেন আমরা পাচ্ছি না, কষ্ট করছে, আওয়াজ তুলছে। বলে আজকের সরকার বিভ্রান্ত, সরকার জবাব দিতে পারছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাম্প্রদায়িকতার তাস, বিভাজনের তাস, ধর্মীয় মেরুকরণের তাস, মন্দির মসজিদের তাস, যেটা বরাবরই এই শক্তি খেলে থাকে সেটাই তারা খেলতে শুরু করেছে এবং মানুষকে বিভ্রান্ত করছে এবং কোনোভাবেই এইভাবে এটা চলতে পারে না। মানুষ আজকের ধর্মের আফিম খেয়ে আর মন্ত্রতে রাজি নয়। আজকের দিল্লিতে ছাত্র যুবরা পথে নেমেছে, তাদের সমর্থনে কলকাতার রাজপথেও ছাত্র যুবরা প্রতিবাদে সামিল হয়েছে। ফলে মানুষ চায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি, কর্মসংস্থান। ফলে তার জন্যই রাজনীতি হওয়া দরকার। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় যারা বসেছেন তাদের দায়িত্ব সেগুলোকে মনোযোগ দেওয়া। ধর্ম ব্যক্তিগত পর্যায়ে যে যার পালন করুন, সেখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ অবাঞ্ছনীয় এবং আপনার রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। কেন ভারতবর্ষের সংবিধান একটা ধর্মনিরপেক্ষ সংবিধান এবং ধর্মনিরপেক্ষ শব্দটা এসছে বলে ধর্মনিরপেক্ষ নয়। ভারতবর্ষের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি যেদিন থেকে কার্যকর হয়েছিল, 1949 সালের 26শে নভেম্বর যেদিন থেকে গৃহীত হয়েছিল, সেদিন থেকেই ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার আলোকে জারিত। ফলে ধর্মনিরপেক্ষ শব্দটা থাকা বা না থাকা নয়, সামগ্রিকভাবে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। আজকে সংবিধানের শপথ দিয়ে বিধায়ক বা মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা তারা ক্ষমতার মসনদে বসেছে। সংবিধান মেনে চলা তাদের বাধ্যবাধকতা রয়েছে। যদি তারা সংবিধান বিরোধী কাজ করে, সেটা দেশ বিরোধিতা সামিল, সংবিধান বিরোধিতা সামিল, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং তারা দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। দেশের মানুষকে আজকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাটোয়ারা করার চেষ্টা করছে। ফলে একটা অশুভ শক্তি, অশুভ কম্ব, অপকম্ব তারা করে চলেছে। ইতিমধ্যে বিজেপি দুটি উপনির্বাচনে হার হয়েছে বিজেপিতে এবং জেএনজির আন্দোলনে কি আওয়াজ তুলছে, কি বলবেন? একেবারে এই যে দুদিন আগে 3টি উপনির্বাচন সারা দেশের 3টি প্রান্তে, একটা হচ্ছে আপনার বিহারের বাঁকিপুরে। সেখানে আপনারা জানেন যে এই মুহূর্তে বিজেপি যিনি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি সেখানে কয়েক বছর আগে সেখানে 52,000-এরও বেশি ভোটে জিতেছিলেন। সেখানে প্রায় 20,000 ভোটে আজকে প্রশান্ত কিশোর জিতছেন বিজেপি প্রার্থীকে হারিয়ে। অর্থাৎ প্রায় 72,000 কম ভোট পেয়েছে বিজেপি এই মাত্র কিছু সময়ের মধ্যে। ঠিক একইভাবে মঞ্জুরপুর, যেটা গুজরাটের, সেখানে বিজেপি হয়তো জিতেছে, কিন্তু বিজেপি ওই আসরে সাধারণ নির্বাচনে 1,02,000 ভোটে জিতেছিল। এবার তাদের জিততে হয়েছে 30,000 ভোটে। অর্থাৎ সেখানেও প্রায় 72,000 ভোটে সেখানে বিজেপি এনেছে। আর উপনির্বাচন মানেই শাসক দল সবসময় জেতে। মধ্যপ্রদেশও সেখানেও শাসক দল বিজেপি, কিন্তু সেখানেও কিন্তু কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছে। বিজেপি সে আসনটাও ছিনে নিতে পারেনি। ফলে সামগ্রিকভাবে এই বিধানসভা 3টি মাত্র বিধানসভার উপনির্বাচন 3টে রাজ্যের 3টি জায়গায়, সেখানেও কিন্তু বিজেপিকে সবক শিখেছে জেএনজি, ছাত্র যুব সমাজের আন্দোলন, তাতে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা বলাই বাহুল্য। ফলে সাধু সাবধান,
এইভাবে যদি সাম্প্রদায়িকতা তাস করে বিভাজনের রাজনীতি করে তোমরা পার পেয়ে যাবে, আবার 29-এ ক্ষমতায় আসবার সব খোয়াব দেখবে, নির্বাচন কমিশনকে কবজা করে, সেটা কিন্তু দেশের মানুষ আর হতে দেবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস। একদিকে আমরা দেখছি যে জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমাগত, অন্যদিকে গ্রামে যে রাজস্ব দেওয়া হতো সেটা বেড়ে 1,12,000 টাকা করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, অবাক হলো আজকের, গতকালই কোথায় ঘোষণা করেছে আজকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, তার লেখাপড়া কত তাই নিয়ে প্রশ্ন আছে। এদের সমস্ত সাম্প্রদায়িক প্রোপাগান্ডা এবং উত্তেজনা ছড়াবার জন্য তিনি তো মাস্টার মাইন্ড। তিনি তো গরুর দুধে সোনা খুঁজে বেড়ান। তিনি হঠাৎ থেকে 1200 টাকা নাকি একটা বাড়িতে থাকবে, সে বাড়ির ট্যাক্স নাকি 1200 টাকা বছরে দিতে হবে। ভয়ঙ্কর, একেবারে বলতে গেলে ছাতা ব্যাপার স্যাপার। আজকে দেশের মানুষ, রাজ্যের মানুষরা মেনে নিতে পারে না। এই সমস্ত বন্ধ করতে হবে। এটা কেন, কিসের ভিত্তিতে আপনি হঠাৎ এরকম ধরনের বাড়িতে থাকার একটা গৃহ ট্যাক্স এইভাবে এক লক্ষে একেবারে 10 গুণ বাড়িয়ে দেবেন? এটা হতে পারে, 8 গুণ 10 গুণ আপনি বাড়িয়ে দেবেন? এটা হতে পারে না। বাংলার মানুষ মেনে নেবে না। এরা আসলে অপদার্থ, অযোগ্য, প্রায় অধিকাংশই অশিক্ষিত। আমি দেখছিলাম ওই অসীম, যেন একটা নাম, অসীম সরকার, ক্লাস 4 পর্যন্ত বৃত্তি, বাকি 2-3জন তো একেবারে ইলিটারেট। তারা যে শপথ বাক্যতা পড়তে হয়, পাঠ করতে হয়, আজকে বিধায়ক হিসাবে শপথ নিতে গেলে তারা দেখি সেটাও নিজেরাই করতে পারে না, অন্যজন পাশ থেকে ফর্ম করছে, তারা শুনে শুনে সেটা করছে। ফলে এই সমস্ত অপদার্থ, অশিক্ষিত, অযোগ্য মানুষজনদেরকে নিয়ে আজকের এই একটা সরকার তৈরি হয়েছে। ফলে তারা সরকার চালাতে পারার ক্ষমতা তাদের নেই। তাই জন্য তারা আজকের এই সমস্ত সাম্প্রদায়িক মেরুকরণ, বিভাজন এবং মানুষের যে দৈনন্দিন চাহিদা সেগুলো পূরণ করার জায়গায় না গিয়ে একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটা অস্থিরতা এবং অরাজকতা এবং সাম্প্রদায়িক সুশ্রুতি এবং সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।